নমস্কার বন্ধুরা, শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত। যারা আমার চ্যানেলে নতুন তাদের জানিয়ে রাখি, আমি রোজ বিকেল 4টের সময় নতুন ভিডিও আপলোড করি। প্রত্যেক রবিবার সকাল 10টার সময় এখন নিয়ে আসছি রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন স্বাদের গল্প। যদি আমার চ্যানেলটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগছে। আর যদি নতুন কিছু শুনতে চান সেটাও আমাকে জানাবেন। আমি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সুচিত্রা ভট্টাচার্যের একটি প্রেমের গল্প, রজনীগন্ধা। সকালে ঘুম ভাঙতেই বুকখানা আজ ধক করে উঠেছিল বিদিশার। পরক্ষণে অবশ্য সে ধমকেছে নিজেকে। হ্যাঁ, দিনটা হয়তো আজ আর 5টা দিনের মতো না। বিদিশার চাকরি জীবনের মেয়াদ শেষ হচ্ছে আজ। সেদিক দিয়ে দেখলে এই 30শে জুন তারিখটার একটু বিশেষত্ব আছেই, অন্তত বিদিশার কাছে। কিন্তু এমন তো নয় দিনটার কথা আজ প্রভাতেই স্মরণে এলো। সত্যি বলতে কি, কয়েক মাস ধরেই তো এই দিনটার জন্যই মানসিক প্রস্তুতি নিচ্ছে সে। অফিসে তো প্রায় চোখের সামনেই তৈরি হচ্ছে রিটায়ারমেন্টের কাগজপত্র। এ টেবিল ও টেবিল ঘুরছে ফাইল। ওপরতলা থেকে ধাপে ধাপে শৈশাবধ হয়ে আসার সমাচারও মিলছে রোজ। এছাড়া গত সপ্তাহেই তো মাকে নিয়মমাফিক জন্মদিনের শুভেচ্ছা জানানোর সময় বাপ্পা ঝিলিকও মনে করিয়ে দিয়েছে বিদিশার অফিস যাওয়ার দিন ফুরিয়ে এলো। এত কিছুর পরও কি আচমকাই চিত্তবৈকল্য সাজে? তারপর থেকে অবশ্য অভ্যস্ত ছন্দে গড়াচ্ছে সকালটা। কমলা কাজে এলো, ঝড়ের গতিতে রান্নাবান্না সারল, রুটির মতো চা বিস্কুট খেতে খেতে খবরের কাগজে আলগা আলগা চোখ বোলালো বিদিশা। অতঃপর স্নান খাওয়া সেরে অফিস বেরোনোর প্রস্তুতি। 60 ছোঁয়া মুখখানা আজ পালিশ করলো একটু। পরেছে মেরুন সবুজ পাড় ক্রিম রং গাদোয়াল। রূপ যৌবন সবই তো গেছে, তবু শেষ দিনে একেবারে অনুজ্জ্বল দেখানোটা কি শোভা পায়? শাড়ির কুচি ফেলতে ফেলতে কমলার ঘর ঝাড়পোছ লক্ষ্য করছিল বিদিশা। ফস করে বলে উঠল, কি ছিরি কাজের! জানলায় তো হাতই লাগালি না। কাল মুছে দেব, কমলার তুরন্ত জবাব। আজ তুমি তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছ? ওসব ফাঁকিবাজি ওজোর চলবে না। কাল থেকে আমি সারাক্ষণ বাড়িতে, ঘেঁটি ধরে সব সাফসুতরো করাবো। কমলার চোখে হালকা পলকা বিস্ময়। পর মুহূর্তে একগাল হাসি ফুটেছে। ও, তোমার তো অফিস যাওয়া আজই শেষ। তোমার খুব আনন্দ হচ্ছে না গো? চট করে জবাব দিতে পারল না বিদিশা। হর্ষ বিষাদ কিছুই তো জাগছে না সেভাবে, অন্তত এখনো। তবু অল্প হেসে বলল, তা একটু হচ্ছে বই কি। কাল থেকে সারাদিন কি করবে? ভাবছি কি যে করি। আহা, ভাবাভাবির কি আছে? খাও দাও, ঘুমোও, টিভি দেখো, গান শোনো, সিনেমায় যাও, যেখানে খুশি বেড়াও। কমলার কলকালানি আর থামেই না। তোমার তো মজাই মজা গো। সকাল 9টার মধ্যে আর হাঁচর পাঁচর করে বেরোতে হবে না। ঘাড়ে কোনো দায় নেই, দায়িত্ব নেই, একেবারে ঝাড়া হাত পা জীবন। সেটা কি খুব সুখের? পাক্কা 23 বছর ঘানি টানার পর জোয়ালটা সরে গেলেই কি গরু মুক্তি পায়? বিদিশা নিশ্চিত নয়, তাও হাসি মুখেই বলল, তোর কিন্তু কপাল পড়ল, তোর পেছনে ট্যাক ট্যাক করার অনেক বেশি সময় পাবো। তেমনি ছুটি ছাটাও বেশি মিলবে। কিভাবে? আর তো তোমার অফিস কাছারির বালাই নেই। ইচ্ছে হলেই ছেলের বাড়ি গিয়ে যতদিন খুশি থাকবে, প্রাণ চাইলে মেয়ে জামাইয়ের কাছে যাবে, নাতি নাতনির সঙ্গে যত খুশি খেলো ঘোরো। কথাগুলো শুনতে বেশ লাগে, কিন্তু বিদিশা কেন যে ভাবনাটায় উচ্ছ্বসিত হতে পারে না? ছেলে মেয়েদের সংসারে যাওয়ার ব্যাপারে তার কি বিরাগ আছে কোনো? হুম, তেমন কিছু তো থাকার কথা নয়। আদর যত্নের কোনো ত্রুটি হয় না। নাতি নাতনিরা যথেষ্ট থাম্মা দিম্মা করে। বাপ্পা ঝিলিক তো মাকে ডাকেও অহরহ। এই তো 3 মাস আগে নতুন ফ্ল্যাট কিনে বাপ্পা উঠে গেল গুড়গাঁওতে। গৃহপ্রবেশে যাওয়ার জন্য
কম জলজলি করেছিল মাকে? গেলে তো আর 2-1 দিনের জন্য যাওয়া যায় না, অন্তত দিন 15 কাটিয়ে আসতেই হয়। চাকরি জীবনের শেষ প্রান্তে এসে ছুটিছাটা নিলে সমস্যা হতে পারে, এসব 7-5 ভেবে তখন যেতে পারল না বিদিশা। এবার পেনশন প্রাপ্তির ঝক্কি ঝামেলাগুলো চুকলে দিল্লি একবার পাড়ি দিতেই হবে। সুস্মিতা নাকি খুব সুন্দর করে সাজিয়েছে নতুন ফ্ল্যাট, দেখে না এলে চলে? আর ঝিলিক দেবপম তো কাছেই থাকে, তাদের দুর্গাপুরের কোয়ার্টারে মাসে 2 মাসে ঘুরে আসাটা কোনো সমস্যাই নয়। যা মিষ্টি হয়েছে নাতনিটা, তার বকবকম শুনতে শুনতে দিব্যি সময় কেটে যায়। একটাই যা খিচখিচ, ঝিলিকের শ্বশুর শাশুড়ি থাকে সঙ্গে। মানুষ তারা ভালোই, অমায়িক মিশুকে, তাও ওখানে ঘন ঘন যাওয়া আসাটা কি বিদিশাকে মানায়? বিদিশার টুকরো চিন্তার ফাঁকে কমলার কাজ শেষ, তাকে বিদায় করে বিদিশাও বেরিয়ে পড়ল। আষাঢ়ের মাঝামাঝি, অথচ এখনো বর্ষা আসেনি শহরে। নির্মেঘ আকাশে আজ গনগন করছে সূর্য। পথে নেবে ছাতা খুলল বিদিশা। বড় রাস্তার মুখটা এসে ক্ষণিক থমকালো। বাস মিনিবাসে অফিস টাইমের ভিড়। শেষের দিনও গুতোগুতি ঠাসাঠাসি করে যাবে অফিসে। ঈষৎ তনুমনো করে একটা ট্যাক্সি ধরে নিল বিদিশা। আহ, স্বস্তি। হাওয়ায় বড্ড চুল ওড়ে, জানলার কাজ তুলে দিল খানিকটা। উদাসীন চোখ মেলেছে বাইরে, ছোট্ট একটা শ্বাস পড়ল। কেন যে পড়ল? 23 বছর ধরে বাইরের যে জগৎটার সঙ্গে সে জড়িয়েছিল তা ছিন্ন হয়ে যাচ্ছে বলেই কি? অথচ কি আশ্চর্য, অফিসে চাকরি করতে হবে বলেই না একদিন ভয় সংকোচে ঘেমে নে একসা হয়েছিল বিদিশা। হ্যাঁ, সেই পুরনো দিনগুলো এখনো বিদিশার মনে পড়ে বই কি। শুধু প্রথম অফিস যাওয়ার দিনটাই নয়, তার আগের সেই ভয়ঙ্কর দিনগুলো। স্মৃতি আর তত সতেজ নয়, তবে একেবারে আবছাও তো হয়নি এখনো। বাপ্পার তখন ক্লাস 6, ঝিলিক সবে 2-এ। মেয়েকে বিকেলে স্কুল থেকে আনতে বেরোচ্ছিল বিদিশা, তখনই ফোনটা এলো। অফিসে হার্ট অ্যাটাক হয়েছে শুভময়ের, এক্ষুনি পিজি হসপিটালে চলে আসুন। মেয়েকে তুলে নিয়ে উদ্ভ্রান্ত বিদিশা যখন হাসপাতালে পৌঁছল, শুভময় ততক্ষণে চিরতরে নিথর, মাত্র 42 বছর বয়সে। তারপর তো ঘোরের মধ্যে কেটে গেল কয়েকটা দিন। শুভময়ের ক্রিয়াকর্ম চোখবার পর আকাশ ভেঙে পড়ল মাথায়। অফিস থেকে লোন নিয়ে তখন সবে ফ্ল্যাটটা কিনেছিল শুভময়। প্রাপ্য টাকা পয়সার অনেকটাই চলে যাবে সেই দেনা সুদে। মাত্র 1-2 লাখ টাকায় এখন বিদিশা চলবে কি করে? 3-3টে পেট, তারপরে ছেলে মেয়েদের লেখাপড়া। শুভময়ের সহকর্মীরাই তখন বলেছিল কম্প্যাশনেট গ্রাউন্ডে বিদিশার একটা চাকরি মিলতে পারে, তবে আধা সরকারি প্রতিষ্ঠান তো, কিছুই সেখানে আপনা আপনি হয় না। আবেদন করতে হবে, ছুটোছুটি করতে হবে, ওপর মহলে ধরা করা করতে হবে। কে করবে এসব? বিদিশার মতো একজন আটপৌরে গৃহবধূ নামকা ওয়াস্তে গ্র্যাজুয়েট হলেও যে বিয়ের পর থেকে সংসারের চৌকাট ডিঙোয়নি বড় একটা, তার পক্ষে কি এত কিছু করা সম্ভব? বিদিশার দাদা অবশ্য তখন বলেছিল, তোর ওসব হ্যাঙ্গামায় গিয়ে কাজ নেই, ফ্ল্যাটখানা ভাড়া দিয়ে আমাদের কাছে চলে আয়, আর ওই টাকাতেই তোদের খরচ আমি সামলে নেব, সবাই মিলে না হয় একটু কষ্ট করে থাকব। আত্মীয় স্বজনরা ধন্য ধন্য করেছিল প্রস্তাবটায়। অনন্যপায় বিদিশা হয়তো রাজিও হয়ে যেত তখন। কিন্তু মনো যেমন বাদ সাধল, শুভময়ের পিস্তুত ভাই মনোজ চিরকালের বাউন্ডুলে, চাকরি বাকরি না করলেও টিউশনি থেকে রোজগারপাতি মন্দ ছিল না, তবে দুনিয়ার লোকের দেখভাল করতে গিয়ে উড়ে যেত তার রোজগারের সবটুকু। শুভময় ভারী পছন্দ করত ভাইটিকে, প্রায় তার বাড়িতে এসে আড্ডা জমাতো মনোজ। সেই সুবাদে বিদিশার সঙ্গেও ভালোই দোস্তি ছিল মনোজের। সেই মনোজই তখন বলেছিল, তোমার দাদা মহানুভব হতে পারেন, কিন্তু তুমি তার সুযোগ নিও না, এতে হিতে বিপরীত হবে। বিদিশা কথাটা বুঝতে পারেনি, অবাক মুখে বলেছিল, কেন, কিভাবে? একটু প্র্যাকটিক্যাল অ্যাঙ্গেলে ভাবো। তোমার দাদা ব্যাংকের একজন সাধারণ কর্মী, তার 2-2টো মেয়ে আছে,
তাদের লেখাপড়ার খরচ, বিয়ের ভাবনা সবই তো তোমার দাদার কাঁধে। তার সঙ্গে যদি বাপ্পা ঝিলিক যুক্ত হয়, আর এই 2 রুম ফ্ল্যাট ভাড়া দিয়ে তুমি কত টাকা পাবে? 1000, 1500? তাই দিয়ে তোমাদের সমস্ত খরচ উনি সামাল দিতে পারবেন? আজ রাজি হলেও কাল তোমাদের বোঝা বলে মনে হবে না? না না, আমার দাদা মোটেই সেরকম মানুষ নয়। তবুও এক মুখ দাড়ি গোঁফ, ঝাঁকড়া চুল, মনোজ মুচকি হেসেছিল। মানুষ আমরা কেউই খারাপ নই বৌদি, তবে পরিস্থিতির চাপে আমরাই তো বদলে যাই। মনে রেখো, বাপ্পার নিজের পায়ে দাঁড়াতে এখনো কমসে কম 12-13 বছর। এই সময়টা কম নয়। এর মাঝেই তোমার ভাইজিদের বিয়ে শাদিও আসবে। তখন যদি খরচের ধাক্কা সামলাতে না পেরে বাপ্পা ঝিলিকের পড়াশোনায় কোপ মারতে হয়, তুমি কি তোমার দাদাকে দুষবে না? শুভদা তো চেয়েছিল বাপ্পা ইঞ্জিনিয়ার হোক, কিন্তু বাপ্পাকে যদি শেষমেশ আমার মতো ফ্যাফা গ্র্যাজুয়েট হয়ে পড়াশোনায় দাঁড়ি টানতে হয়, কেমন লাগবে তোমার? দাদাকে কি তুমি জোর করে বলতে পারবে ছেলের জন্য টিউটার লাগাও, মেয়ের পেছনেই পয়সা ঢালো? তাহলে আমি এখন কি করব? সিধে রাস্তা ধরেই এগো। কারোর ভরসায় না থেকে চাকরিটার জন্য চেষ্টা করো। কিন্তু আমি চাকরি... অত নার্ভাস হচ্ছ কেন? চাকরি করাটা কিছু এমন কঠিন কাজ নয়, আর সেটা পাওয়ার জন্য যা যা করা দরকার উসকে লিয়ে তো এই অকম্মার ঢেকি খাড়া হ্যাঁ ভাবিজি। তুমি শুধু অ্যাপ্লিকেশনটা সই করে দাও, আর মাঝে মাঝে আমি যেদিন বলবো আমার সঙ্গে শুভদার অফিসে গিয়ে দাঁড়িয়ে থাকবে, বাস। কি কাণ্ড! মাত্র 3 মাসের মধ্যে চাকরির বন্দোবস্ত করে ফেলল মনোজ। অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পেয়েও বিদিশার সে কি বুক ঢিপ ঢিপ। শুভময় ছিল অ্যাকাউন্টস অফিসার, তার বউ সেই অফিসেই এক নগণ্য কেরানি হিসেবে। শুভময়ের সহকর্মীরা কি চোখে দেখবে ভেবেই যেন হাত পা অসাড়। মনোজ তাকে চাকরির প্রথম দিন নিয়ে গিয়েছিল অফিসে। সারাদিন কোথায় ছিল কে জানে, আবার ফেরার সময় হাজির। তারপরে একসঙ্গে বাড়ি। অফিসে বিদিশা কি করলো তাই নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে কত প্রশ্ন। উফ, মনোজ যদি তখন না থাকতো। আস্তে আস্তে অফিসটাও কিভাবে যেন অভ্যাসে পরিণত হয়ে গেল বিদিশার। আর সত্যিই তো কাজকর্মগুলো এমন কিছু কঠিন নয়, বেশিরভাগই তো বাঁধা গতের। মন দিয়ে ফাইলটা পড়ে নোট লিখে আর এক টেবিলে পাঠিয়ে দাও। সেই চাকরি করতে করতেই গড়গড়িয়ে চলতে লাগলো সংসার। হায়ার সেকেন্ডারিতে ভালোই রেজাল্ট করলো বাপ্পা। জয়েন্টে বসে চান্স পেল শিবপুরে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করে এখানেই একটা চাকরি পেল মোটামুটি। তারপর বছর 4 আগে একটা নামজাদা কোম্পানিতে ডাক পেয়ে চলে গেল দিল্লি। এখন তো সে গুড়গাঁওয়ের বাসিন্দা। ঝিলিকও MA পাশ করে দিব্যি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াচ্ছিল কলকাতায়। ভাই বোন দুজনেই বিয়ে করেছে নিজেদের পছন্দ মতো। সুস্মিতা ঘরণী হিসেবে বেশ তুখোর, ব্যবহারটিও ভারী মিষ্টি। দেবপম জামাই হিসেবে ভালো মার্কসই পাবে। এই বয়সেই ডিভিসির ম্যানেজমেন্টে পা রেখেছে। শেষমেশ কোথায় গিয়ে পৌঁছবে তার ঠিক কি? মেয়ের ঘরে নাতনি, ছেলের ঘরে নাতি, সব মিলিয়ে বিদিশার জীবনপাত্র তো উছলে পড়ছে এখন। আবার সেই কথাটা মনে পড়ল বিদিশার। ইস, মনোজ যদি না থাকতো তখন? বাপ্পা তাহলে এমন একটা নিশ্চিত সচ্ছল জীবন পেত কি? হয়তো কলেজ টপকে জোগাড় করতো একটা ছোটো-মোটো চাকরি। ঝিলিকেরও যে কি গতি হতো কে জানে। আর দাদার আশ্রিতা থাকতে থাকতে বিদিশা যে একটা আধমরা ভীতু বৃদ্ধায় পরিণত হতো এতে কি কোনো সন্দেহ আছে? কিংবা তার চেয়েও খারাপ, কুচুটে দজ্জাল পিসিমা মাসিমা গোছের কিছু একটা। এই যে বাইরের জগতে বেরিয়ে নিজস্ব একটা জীবনছন্দ পেয়েছে বিদিশা, এর মূলে তো সেই মনোজই, নয় কি? কিন্তু সেই মনোজ এখন কোথায়? সুন্দরবনের দিকে কি এক আশ্রম গড়ে সেখানে নাকি বাস করছে। কেন যে কলকাতা ছেড়ে চলে গেল তাও তো বিদিশার অজানা নয়। আবার স্মৃতির ঠক্কর। বিদিশাই কি তাড়ায়নি মনোজকে? প্রায় প্রতিটি সন্ধেতে আসতো মনোজ,
হাসি গল্পে জমিয়ে রাখত ফ্ল্যাটখানা। শুভময়কে হারিয়ে যে পাথর চেপে বসেছিল বিদিশার বুকে, বুঝিবা লাঘব করতে চাইত তার ভার। তাই থেকেই আত্মীয় মহলে শুরু হলো নানা রটনা। সেসব ঘেন্নার কথাগুলো মনে পড়লে আজও বিদিশার বিবমিশা জাগে। শেষমেশ বাপ্পাও কিনা বলল, মনোজ কাকুকে আসতে তুমি বারণ করে দাও মা। কেন নিষেধ করবে? ছেলেকে জিজ্ঞেস করার সাহস হয়নি বিদিশার। কেন যে হয়নি? ভেতরে ভেতরে কোনো অপরাধ বোধে ভুগছিল কি বিদিশা? শুভময় মন থেকে দ্রুত ক্ষয়ে যাচ্ছিল বলে? তার মনে ছিল সংসার, ছিল অফিস, ছিল বাইরের খোলা হাওয়ায় নিঃশ্বাস নেওয়ার স্বস্তি। মনোজও ছিল কি? অন্তত সেই মুহূর্তে সেরকমই তো মনে হয়েছিল। নইলে কি পরদিনই কড়া গলায় ওভাবে মনোজকে? তারপরই তো মনোজ কলকাতা ছেড়ে উধাও। কচ্চিৎ কখনো পা রেখেছে এই শহরে। বিদিশার কানে এসেছে তার অজ্ঞাতবাসের কাহিনী, কিন্তু আর একবারও মোলাকাত হয়নি। ইস, মনোজের ফোন নাম্বারটা যদি থাকতো কাছে, তাকে একটা ধন্যবাদ তো দিতে পারত বিদিশা। না হয় ক্ষমাও চেয়ে নিত আজ, প্রায় 2 যুগ পরে। ভাবনাটা ছিঁড়ে গেল। ব্যাগে মোবাইল বাজছে। বাপ্পা ফোন করল নাকি ঝিলিক? মনে পড়েছে কি আজকের দিনটা? মনিটরে চোখ রেখে বিদিশা নিরাশ। অফিসের মল্লিকা। যন্ত্রটা কানে চাপল বিদিশা। হ্যাঁ রে, বল। তুমি অফিসে বেরিয়ে পড়েছ? অনেকক্ষণ, এবার পৌঁছে যাচ্ছি। ভেরি গুড। তোমার আজ বাড়ি ফেরার তাড়া নেই তো? কেন রে? সেটা বলা যাবে না, সাসপেন্স। অফিস ছুটির পর তোরা আমায় দল বেঁধে পেটাবি নাকি? সে দেখতেই পাবে। আজ তুমি কি শাড়ি পরেছ গো? দেখতেই পাবি। মল্লিকার উত্তরটাই মল্লিকাকে ফিরিয়ে দিল বিদিশা। হেসে বলল, রাখছি। হ্যাঁ। ফোন অফ করে বিদিশা হঠাৎই আনমনা। মল্লিকার বদলে ঝিলিকও তো প্রশ্নটা করতে পারত। আজ কোন শাড়িটা পরে অফিস যাচ্ছ মা? খুবই অকিঞ্চিতকর প্রশ্ন, তবু ভালো লাগতো তো বিদিশার। ধুত, মেয়ে এখন আপন সংসারে মশগুল। আজকের দিনটা মার কাছে কি ভাবতে বয়েই গেছে ঝিলিকের। বাপ্পা হয়তো দিনটা ভুলেই গেছে নির্ঘাত। শত সহস্র কাজের মাঝে যদি তার মনে পড়ে দৈবাত যদি ফোন করে বসে, বিদিশা বর্তে যাবে। অথচ এদের কথা ভেবেই না বিদিশা মনের আড় ভেঙে চাকরিটা নিয়েছিল। টুকরো টুকরো অভিমান মেঘ হয়ে জমছে বুকে। ছেলেটা কলকাতা ছেড়ে চলেই গেল দিল্লি। একবার ভাবল না আর কটা বছর পরে পুরোপুরি একা হয়ে যাবে মা। উল্টে বলে কি না, তোমার তো এবার সুখই সুখ মা, একা একা দিন রাত হাত পা চড়িয়ে থাকবে। কখনো তো মুখ ফুটে বলল না, একা এতদিন অনেক লড়াই করেছ, এবার পাকাপাকি আমার কাছে চলে এসো। বললেও অবশ্য বিদিশা যাবে না। নিজের সংসার ফেলে ছেলে মেয়ে বউয়ের সংসারে গিয়ে থাকবে না। কিন্তু ছেলের মুখ থেকে এই আহ্বান শোনার সুখটুকুও কি কপালে নেই বিদিশার? আর ঝিলিক, সে তো এখন চাকরি বাকরি করে না, তবু বছরে কবার আসে মার কাছে। পুজোর সময় 7টা দিন কাটিয়েই তার হাঁপ ধরে যায়। এখানে তার কিছুই করার থাকে নাকি না? মাকে সঙ্গ দেওয়াটা তো কাজ নয়, নিছকই সময়ের অপব্যয়। অথচ এদের কথা ভেবেই না বিদিশা একদিন মনোজকে একটা শ্বাস গোপন করল বিদিশা। বুঝিবা একটা স্মৃতিও। বাড়ি ফিরতে ফিরতে সেই রাত 9টা। অফিসের মেয়েরা একটা কাণ্ড করল বটে। ডিপার্টমেন্টের সবাই মিলে ঘটা করে ফেয়ারওয়েল দেওয়াতে ভারী আপ্লুত হয়েছিল বিদিশা। তারপর কিনা মেয়েরা মিলে তাকে টানতে টানতে নিয়ে গেল পার্ক স্ট্রিট। কি দুষ্টু কি দুষ্টু, মোকাম্বতে সিট বুক করে রেখেছিল, ঘুণাক্ষরেও জানতে পর্যন্ত দেয়নি। মেয়েগুলোর উপরোধে পড়ে ওয়াইনের গ্লাসে পর্যন্ত চুমুক দিতে হলো আজ। অনন্ত হাহাহিহি, অজস্র স্মৃতিচারণ। তারই মাঝে কেউ কেউ হঠাৎই সিরিয়াস, ধরা ধরা গলায় হাত চেপে ধরেছে বিদিশার। সে এক দৃশ্য বটে। স্বীকার করতে বিদিশার দ্বিধা নেই। তার বুকের মধ্যিখান থেকে একটা ডেলা জমাট বেঁধে উঠে আসছিল কণ্ঠনালীতে। 23 বছরের এক যাত্রার
এর চেয়ে মধুর সমাপ্তি আর কি হতে পারে? উপহারও আজ কম পায়নি বিদিশা। ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটা দামি রিস্ট ওয়াচ, আর ব্যক্তিগতভাবে কত কি যে টুকিটাকি, শাড়ি, পারফিউম, শোপিস, কাঠগ্লাসের ফুলদানি। অফিসে যে সে অনেকের এত প্রিয় ছিল সেটা জেনে বুক ভরে গেছে। বাড়ি অবধি সঙ্গেও এলো সহকর্মীরা। সকলে নয় অবশ্য, শিবানী আর মল্লিকা। উপহার আর ফুলের গোছা তারাই পৌঁছে দিল অন্দরে। তবে বসল না, বাই বাই করে নেমে গেল সিঁড়ি দিয়ে। ফ্ল্যাটের দরজা বন্ধ করে বিদিশা সোফায় শরীর ছেড়ে দিল। এবার যেন বেশ ক্লান্ত লাগছে। হুটোপুটি হই হুল্লোড় তো কম হয়নি সারাদিন। ধকলটা টের পাচ্ছে এবার। পোশাকটা বদলানো দরকার। ইচ্ছে করছে না। তেষ্টা পেয়েছে খুব। ফ্রিজ খুলে ঢকঢক গলায় খানিকটা জল ঢাললে হয়। ইচ্ছে করছে না। গরমে চ্যাট চ্যাট করছে গা, আর একবার তো স্নান করতেই হবে। ইচ্ছে করছে না। অনেক বড় অনিচ্ছাকে ঠেলে সরাতে পেরেছে বলেই না সেই দিনটায় পৌঁছেছে আজ। কথাটা মনে হতেই জোর করে উঠে পড়ল বিদিশা। ভালোবাসার দানগুলোকে তো এভাবে ফেলে রাখা যায় না, যত্ন করে তুলতেই হবে। রজনীগন্ধার গোছাটাকে সেন্টার টেবিলের ফুলদানিতে দাঁড় করিয়ে একসঙ্গে জড়ো করল উপহারের জিনিসপত্র। দুহাতে তুলে নিয়ে চলেছে শোয়ার ঘরে, রাখল খাটে, ফের বসলো একটু, তারপর সোজা বাথরুম। ধারা স্নান সেরে রাত পোশাক চড়িয়ে এবার উপহার গোছানোর পালা। পারফিউমের প্যাকেটখানা খুলে শুঁকলো এবার, রাখল ড্রেসিং টেবিলে। খুলল ওয়ার্ড্রব, ড্রয়ারে চালান করল ঘড়ি, শাড়িখানা ঘুরিয়ে ফিরিয়ে দেখে তুলে রাখল তাকে। কাঠ গ্লাসের ফুলদানিটার স্থান হলো বাইরের ঘরের শোকেসের মাথায়। পাশে ডোকরা কাজের পুতুল দুটো। শিবানী একখানা কথাকলি নাচের মুখোশ দিয়েছে, সেটা যে কোথায় টাঙায়। শুভময়ের ছবির পাশে একখানা ফাঁকা হোক, ওখানেই ঝুলিয়ে দেবে। নীলচে রংকারায় বিকট মুখখানা কি মানাবে ওখানে? থাক এখন, পরে না হয় সরাবে অন্যত্র। মুখোশটা দেওয়ালে টাঙিয়ে বিদিশা সরে আসছিল। হঠাৎ চোখ গেছে শুভময়ের ছবিতে। 32-33 বছরের শুভময়, নৈনিতালে লেকের পাড়ে তোলা। বিদিশাই তুলেছিল ছবিটা, আনারই হাতে মন্দ ওঠেনি। আজকাল ছবিটাকে আর সেভাবে দেখা হয় না, মাঝে মাঝে চোখ পড়ে যায় মাত্র। পায়ে পায়ে ফ্রেমটার আরও কাছে গেল বিদিশা। কাচের গায়ে পাতলা ধুলোর আস্তরণ, নাকি সময়ের নিয়মেই কাঁচি মলিন। আস্ত মানুষটাই তো স্মৃতির পর্দায় কত আবছা হয়ে গেছে। তাও এই ছবির সুবাদেই যা মুখখানা মনে পড়ে স্পষ্ট, শুধুই মুখটাই। ছবির এই ঘন চুল 40 ছুঁতে না ছুঁতেই কত পাতলা হয়ে গিয়েছিল। অল্প বয়সে টাক পড়ে যাচ্ছে বলে বেশ মনোবেদনা ছিল শুভময়ের। তাছাড়া চালসে চশমাও উঠেছিল চোখে। বাইফোকাল চশমাটা সবসময় পড়তে হতো শুভময়কে। সেই চশমা পরা, চুল কমে আসা, একটু বুড়োটে মেরে যাওয়া মুখখানাকে কেন যে আর মনেই করতে পারে না বিদিশা। তা বলে ছবির তরতাজা জোয়ান শুভময়ও কি বিদিশার কাছে সেভাবে জ্যান্ত হয়ে আছে আজ? না থাকাটাই তো স্বাভাবিক। শুভময় আর বিদিশার মধ্যে কি কোনো গভীর মুহূর্ত তৈরি হয়েছিল কোনো দিন? হুম, মনে তো পড়ে না। সংসার ধর্মের নিয়ম নিখুঁতভাবেই পালন করত শুভময়, কিন্তু বড্ড বেশি যান্ত্রিক ছিল নাকি? ফুলশয্যার রাতে মেপে চুপে চুমু খেল, তার পরের রাতে দখল নিল শরীরের, তবে তা বেদম উচ্ছ্বাস ছাড়াই। কবে কবে বইয়ের সঙ্গে মিলিত হবে তাও তো প্রায় রুটিন করা ছিল শুভময়ের। বড্ড হিসেবি, বড্ড নিয়মপরায়ণ ছিল লোকটা। বিদিশার স্মরণে আছে, দার্জিলিংয়ে হানিমুন করতে গিয়ে টানা 8 ঘন্টা ধরে ঘোড়াওয়ালার সঙ্গে দরাদরি করেছিল শুভময়। পাশে নতুন বউ, সে তোয়াক্কা না করেই। খুব নীতিবাগীশও ছিল বটে। কালে ভদ্রে বন্ধুবান্ধবদের জমায়েতে গেলে পারতপক্ষে বিদিশাকে নিয়ে যেত না, সরাসরি বলতো,
মধুমাতালদের আড্ডায় গিয়ে তোমার কি কাজ? নিজে তো নেশাদ্রব্যটি ছুতোই না, পানাসক্ত বন্ধুদের বেচালপনার গল্প বলতে গিয়ে বিরক্ত হতো খুব। আচমকা হাসি পেল বিদিশার। এই যে আজ দলে পড়ে এক গ্লাস রেড ওয়াইন সাবড়ে দিল, যার জেরে এখনো পাতলা ঝিমঝিম ঘোর। দেখলে কি প্রতিক্রিয়া হতো শুভময়ের? ভিমরি খেত নিঘাত। ভাগ্যিস মানুষটা নেই। শুভময় নেই বলে বিদিশার পৃথিবীটা তো বদলে গেছে। গত 23টা বছর সুখের সাগরে ভেসেছে তা মোটেই নয়, তবু বাইরের জগৎটাকে ছুঁয়ে ছেনে দেখতে পেরেছে তো নিজের মতো করে। সবচেয়ে বড় কথা, অন্যের জীবনকে ঘিরে আবর্তিত হয়নি সে। তৈরি করতে পেরেছে নিজস্ব কক্ষপথ। নিজের সিদ্ধান্ত নিজেই নিয়েছে। তার ঠিক ভুল যাই হোক না কেন, এই মুক্তিটুকু মেলার জন্যই তো তার শুভময়ের কাছে কৃতজ্ঞ থাকা উচিত। ছি ছি, এসব কি ভাবছে বিদিশা? শুভময়ের মৃত্যুতে তাহলে সে কি খুশি? ধুত, শুভময় এখন এতটাই অনস্তিত্ব, ওসব আজে বাজে চিন্তার আর কোনো মানেই হয় না। ফ্রিজ খুলে বিদিশা এখন ঠান্ডা জলের বোতল বার করল, নিয়ে সোজা শোয়ার ঘরে। বড্ড বেশি খাওয়া হয়ে গেছে আজ, পেট এখনও দম মেরে আছে। ওষুধের বাক্স থেকে বের করে একটা হজমের ট্যাবলেট নিয়ে গিলে ফেলল ঢক করে। তারপর বিছানায় এসে টানল বেড সুইচ। আলো নিভিয়ে মাথা রেখেছে বালিশে। চোখ বুঝতেই নিদ্রার মায়াবী ছোঁয়া। কিন্তু কোথাও একটা বাজনা বাজছে যেন। না না না, এ তো বিদিশার মোবাইলের আওয়াজ। বিদিশা অস্ফুটে বলল, মনে পড়ল শেষে? খবর নিলে তাহলে? একদিন তোমায় হাত ধরে অফিসে পৌঁছে দিয়ে এসেছিলাম। শেষের দিনটার খবর না নিয়ে পারি? আর মাঝের দিনগুলোয় বেবাক ভুলে রইলে আমাকে। যা, কি যে বলো, ভুলতে পারি না বলেই তো দূরে দূরে থাকি। তার কি কোনো প্রয়োজন ছিল? একদিন কি বললাম, অমনি তুমি অভিমান করে। না গো, অভিমান নয়, আমি নিজেকেই ভয় পাচ্ছিলাম। তুমি তখন সবে একটা বড় লড়াই শুরু করতে যাচ্ছ, গোড়াতেই যদি তোমার কোনো ক্ষতি করে ফেলি। জীবনে কোনটা ক্ষতি কোনটা লাভ, এ কি কেউ জোর দিয়ে বলতে পারে? তোমার শুভময়দার চলে যাওয়াটাকে কোন পাল্লায় রাখবো, সেটাই এত বছরে ঠিকঠাক ঠাহর করে উঠতে পারলাম না। তাহলেই বলো, আর একটা অনাবশ্যক জটিলতায় যাওয়াটা কি ভালো হতো? তার চেয়ে এই তো ভালো, তুমি তোমার মতো রইলে, আমি আমার মতো করে জীবনটা পার করে দিলাম। ছাই করেছ, কোথায় একটা ভূতের মতো পড়ে আছো, বিয়ে থা করলে না, তোমার সংসার হলো না। তাতে ক্ষতিটা কি হয়েছে? আমার তো খারাপ লেগেছে, অথচ তুমি যদি আমার ওপর একটু জোর ফলাতে, বিশ্বাস করো আমি ঠিক মনের বাধা গুছিয়ে ফেলতাম। ছেলে মেয়ে আত্মীয় স্বজন কারোর পরোয়া করতাম না। থাক থাক না ওসব কথা। তখন তুমি কি চেয়েছিলে, কি পারতে, তা কি আজ আর বলা সম্ভব? তার চেয়ে বরং এই তো ভালো, আমি দূরে চলে গেছি, দূরে দূরেই রইলাম। তুমি শুধু মাঝে মাঝে আমার কথা একটু ভেবো। মনে রেখো, দুনিয়ায় কেউ একজন অন্তত আছে যে শুধু তোমার জন্যই। চড়াং করে তন্দ্রা ছিঁড়ে গেল বিদিশার। অন্ধকারে ধর্মড়িয়ে বিছানায় উঠে বসল। না, মোবাইল বাজেনি, ফোন তো করেনি মনোজ। হালকা একটা মিষ্টি গন্ধ টের পাচ্ছিল বিদিশা। রজনীগন্ধার সুবাস ছড়িয়ে পড়েছে ফ্ল্যাটময়। আমৃত্যু থাকবে এই সৌরভটুকু, বিদিশা জানে। আমার গল্প পাঠ এখানেই শেষ। নমস্কার।